আপনার সবকিছু সযত্নে গুছিয়ে রাখতে এলো পারফিউম মাস্টার ব্যাচ সমৃদ্ধ নান্দনিক ডিজাইনের রয়্যাল আলমিরা। রয়্যাল আলমিরা, ঘরের ভিতর আরেক ঘর। রাজধানীর প্রথম রেড জোন রাজাবাজার। কাল থেকে পরীক্ষামূলক লকডাউন, 3 মাসে আক্রান্ত ছাড়ালো 68,000। সংসদ সচিবালয়ের 43 কর্মকর্তা করোনায় আক্রান্ত। নানা সতর্কতায় ভিন্ন বাস্তবতায় বুধবার শুরু বাজেট অধিবেশন। লিবিয়ায় মানব পাচারের মূল হোতারা বিদেশে, 5 জন চিহ্নিত। ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় আইনশৃঙ্খলা বাহিনী। হত্যা তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা ফ্লয়েডের পরিবারের। বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শারলিন এবং আমি রহমান রশেদ। আরফেল গ্যাস স্টোভ, পরিবারের একজন, চিরদিনের বন্ধন। কাল রাত থেকে আবারও পরীক্ষামূলকভাবে লকডাউন করা হচ্ছে রাজধানীর নির্দিষ্ট এলাকা। শুরুতে রেড জোনের আওতাভুক্ত রাজাবাজার লকডাউন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার লক্ষ্যে ডিএনসিসি এলাকার জন্য গঠিত কমিটির অনলাইন সভায় এই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। লকডাউন চলাকালীন সময় রাজাবাজারের গ্রিন রোড আইবিএ হোস্টেলের পাশে থাকা গেটটি খোলা থাকবে। লকডাউন চলাকালীন কোনো যানবাহন চলতে পারবে না সেখানে। জরুরি প্রয়োজন ছাড়া ভেতরের লোক যেমন বাইরে যেতে পারবে না, ঠিক তেমনি বাইরের লোকও ভেতরে প্রবেশ করতে পারবেন না। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হবে অনলাইনের মাধ্যমে কেবল। যারা তা পারবেন না তাদের জন্য সীমিত পরিসরে ভ্যানের মাধ্যমে সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হবে। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা ওই এলাকায় সেবা দেবেন বলে জানিয়েছেন। স্থানীয় নাজনীন স্কুল অ্যান্ড কলেজে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। মঙ্গলবার দিন শেষে রাত্র 12টা 1 মিনিট থেকে আমরা ঢাকা পূর্ব রাজাবাজার যে জায়গাটা আছে সেটিকে আমরা লকডাউন করে দিচ্ছি। করোনা আক্রান্তের 3 মাস পার করলো বাংলাদেশ, তবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 42 জন। নতুন শনাক্ত 2735 জন। এ নিয়ে মোট আক্রান্ত 68,504 জন। প্রাণহানি 930 জনের। গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এরপর বিশ্বব্যাপী ভয়াল থাবা দেখছে বিশ্ব। মারা গেছেন কয়েক লাখ মানুষ। এরই মধ্যে করোনা ভাইরাস প্রায় নিয়ন্ত্রণে এনেছে চীন। সেই চীন থেকেই একটি বিশেষজ্ঞ দল রোববার বাংলাদেশে আসে। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ করোনা মোকাবেলায় কাজ করছে এমন সব প্রতিষ্ঠান ও কমিটিকে মহামারী নিয়ন্ত্রণে নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবে দলটি। সেই হাসপাতালের আমাদের যেমন ব্যবস্থা সেইগুলো দেখবেন, কিছু উপদেশ দিতে পারেন। তাছাড়া আমাদের পেশেন্ট কেন্দ্র দেখবেন, আমরা যেভাবে কাজ করছি সেগুলো ওনারা দেখবেন। প্রয়োজন বলে আমাদের কোনো সুপারিশও করতে পারেন। এদিকে দেশে সংক্রমণে 93তম দিনে মারা গেছেন আরও 42 জন। এই নিয়ে মোট প্রাণহানি 930। প্রথম মাসে 20, দ্বিতীয় মাসে 206 আর 3 মাসে তা পৌঁছায় 930 জনে। হিসাব বলছে প্রথম মাসের তুলনায় গেল 2 মাসে মৃত্যু 56.8 গুণ বেশি। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখি, কারণ আমার নিজের সুস্থতার উপর নির্ভর করছে পরিবারের অন্য সকলের সুস্থতা। 24 ঘন্টায় নতুন শনাক্ত 2735 জন। এ নিয়ে মোট আক্রান্ত 68,504 জন। প্রথম মাসে ছিল 218, দ্বিতীয় মাসে 13,134 আর 3 মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 68,504 জনে, যা প্রথম মাসের তুলনায় গেল 2 মাসে 314.23 গুণ বেশি। এদিকে সারা দেশে আইসিইউর সেন্ট্রাল মনিটরিং আছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
মহামান্য আদালত রাষ্ট্রপক্ষকে দেশের সর্বমোট কতগুলি আইসিইউ বেড আছে তা জানানোর জন্য বলেছেন। তাদের দেওয়া হটলাইনগুলোতে ফোন করলে কোন হসপিটালে বেড খালি আছে সেটি জানা যায়। তখন মহামান্য আদালত এই বিষয়টির উপর একটি তদন্ত প্রতিবেদন আগামী বুধবার মহামান্য আদালতে পেশ করতে বলেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশের করোনা রোগীদের জন্য 13,984টি আইসোলেশন বেড, 399টি আইসিইউ বেড আর 106টি ডায়ালাইসিস বেড আছে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেনসিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের শিরশিরে অনুভূতি থেকে আরাম দেয়। জাতীয় সংসদে কর্মরত 43 জন করোনা পজিটিভ হয়েছেন। বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ সচিবালয়ের সব কর্মকর্তাকে কোভিড-19 টেস্ট করানো হয়েছে। সংসদ সচিবালয়ের চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন, সংসদ অধিবেশন উপলক্ষে 10 জুন থেকে যারা দায়িত্ব পালন করবেন তাদের মধ্যে 4 শতাধিক কর্মকর্তা কর্মচারীর কোভিড-19 টেস্ট করানো হয়। গত মঙ্গলবার থেকে এই টেস্ট শুরু করে সংসদ সচিবালয়, তার মধ্যে এখন পর্যন্ত 43 জনের রিপোর্টে পজিটিভ এসেছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, যাদের রিপোর্ট পজিটিভ তাদের মধ্যে অনেকেরই কোনো ধরনের উপসর্গ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী আসবেন সেই অনুসারে রিকোয়ারমেন্ট কারা ওনার কাছাকাছি যেতে পারে, যেখানে এটা বাথরুম ক্লিনার থেকে পিডাব্লিউডি সুইপার এই রিলেটেড, এটা সংসদ সদস্য তা না, এই সাজেশনে আমরা আগাইছি। পজিটিভ 43। করোনা মহামারীর মধ্যে বুধবার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। পরদিন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এবারের অধিবেশনে গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি। থাকছে নানা বিধিনিষেধ। স্পিকার বলছেন, সময়সীমা কমলেও কার্যপ্রণালী বিধিতে পরিবর্তন আসছে না খুব একটা। এদিকে সংসদ সদস্যদের সবাই একসাথে যোগ না দিয়ে অংশ নেবেন ধারাবাহিকভাবে। বিস্তারিত আসান হিমেলের রিপোর্টে। এমন সময় উত্থাপিত হচ্ছে 2020-21 অর্থবছরের বাজেট, যখন করোনা মহামারীতে আক্রান্ত গোটা দেশ। তাই 10 জুনের এই বাজেট অধিবেশন নিয়ে অন্য বছরের চাইতে একটু আলাদা করে ভাবছে সংসদ সচিবালয়। কয়েক দফা বৈঠকও হয়েছে এ নিয়ে। কর্মপরিকল্পনা অনুযায়ী 11 জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। 14 থেকে 24 জুনের মধ্যে অনুষ্ঠিত হবে সম্পূরক ও মূল বাজেট আলোচনা। 29 জুন অর্থবিল পাশের পরদিন হবে মূল বাজেট পাশ। 9 জুলাইয়ের মধ্যে অধিবেশন শেষ করতে চায় সংসদ সচিবালয়। তবে করোনা মহামারীর কারণে এবার গুরুত্ব পাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি। এছাড়াও থাকছে নানা বিধিনিষেধ। সংখ্যা কমাবো, সেইভাবে সংখ্যা নির্ধারণ করে আসলে ফাঁকা করে বসানো সম্ভব। যারা আগে থেকেই কোনো ধরনের অসুস্থতা বা কোনো কমপ্লিকেশন আসছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি না আসতে। আইন মেনে অধিবেশনের সব কর্মসূচি পালনের কথা বলছেন স্পিকার। তবে সময়সীমা কমলেও কার্যপ্রণালী বিধিতে পরিবর্তন আসছে না খুব একটা। আমরা কোনো নিয়ম বাদ দেব না। আমাদের কার্যপ্রণালী বিধিতে যেভাবে হওয়ার কথা, যেভাবে সম্পূরক বাজেটের উপর আলোচনা, তারপরে সম্পূরক বাজেট পাস, বা মূল বাজেটের উপর আলোচনা, তারপরে মূল বাজেট পাস, সবগুলোই আমরা পালন। কোরাম পূরণ করে অধিবেশন চলবে। তবে সংসদ সদস্যদের সবাই একসাথে যোগ দিবে না এবারের অধিবেশনে। যে কোনো সময় 70-75 জনের বেশি থাকবে না। এক ধরনের রস্টার সিস্টেম, কে কবে যাবেন ওনারা ওইভাবেই করছেন। আর এটা আমার মনে হয় যদি সমন্বয় করে করা হয় এটা সম্ভব। এমপিদের কারো সঙ্গে কোনো সহকারী বা এমপিদের কোনো গেস্ট কেউ ঢুকতে পারবে না, আর যাদের বাজেটের সঙ্গে যারা সংশ্লিষ্ট না ওরাও ঢুকবে না। এবার 5,60,000 কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। করোনা মোকাবেলায় 66 দিনের লকডাউনে কাজ হারিয়েছেন 3.5 কোটি মানুষ। এতে আর্থিক ক্ষতি প্রায় 3 লাখ কোটি টাকা। আর 2,55,00,000 মানুষ নতুন করে হতদরিদ্র হয়েছেন। অনলাইনে বিকল্প বাজেট প্রস্তাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত। এ সময় তিনি প্রায় 14 লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেন। কিন্তু মোটামুটি লকডাউন যেটাকে বলে,
সবকিছু বন্ধ। পরিবহন, যোগাযোগ, হোটেল, রেস্তোরাঁ, ঘরবাড়ি নির্মাণ অতি দ্রুত বন্ধ হয়ে গেল। পাশাপাশি কল কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, শিল্প প্রতিষ্ঠান বন্ধ। স্থবির হয়ে গেল পুরো অর্থনীতি। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO বলছে যে পৃথিবীর 50% শ্রমজীবী মানুষ জীবিকা হারানোর ঝুঁকির মধ্যে পড়েছে। লিবিয়ায় মানব পাচারের মূল হোতা সবাই বিদেশের রয়েছে। এদের মধ্যে 5 জনকে চিহ্নিত করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দেশে এ পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 জনকে নেওয়া হয়েছে রিমান্ডে। আদালতে স্বীকারোক্তি দিয়েছে আরও 2 জন। গেল 28 মে লিবিয়ার মিজদা উপশহরের মরুভূমিতে 26 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী চক্র। বিদেশে এমন নৃশংসতায় জড়িতদের ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ডিবি জানায়, লিবিয়ায় পাচারের পর যেসব বন্দি শিবিরে রাখা হয় তার সংখ্যা 9টি, যেখানে প্রায় 2500 জন রাখার ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে 4টি রুটে লিবিয়া হয়ে ইউরোপ যান বাংলাদেশিরা। প্রথমটি চট্টগ্রাম, দুবাই, শারজাহ, আলেকজান্দ্রিয়া, বেনগাজি। দ্বিতীয় চট্টগ্রাম, দুবাই, তিউনিসিয়া, বেনগাজি। তৃতীয়টি সড়কপথে বেনাপোল দিয়ে কলকাতা, বোম্বে, পরে বিমানে শারজাহ, আলেকজান্দ্রিয়া, বেনগাজি। আর চতুর্থটি হচ্ছে সড়কপথে বেনাপোল দিয়ে কলকাতা, বোম্বে, পরে বিমানে আলেকজান্দ্রিয়া, বেনগাজি। এই পথে যেতে দালালদের টাকা দিতে হয় 2 ধাপে। ডিবি বলছে, মূল হোতাদের ধরতে সহযোগিতা চাওয়া হবে ইন্টারপোলের। রিক্রুট করার পরে তাদের পাসপোর্ট এবং অন অ্যারাইভাল ভিসা প্রসেসিং এবং তাদেরকে বেনগাজি পর্যন্ত পৌঁছানো, এই কাজগুলো করে তাদেরকেও পেয়েছি। এবং ওখানে পৌঁছার পরে বেনগাজিতে যখন তাদেরকে পৌঁছায়, ওইখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের উপর নির্যাতন শুরু করে। লিবিয়াতে যে মিলিশিয়া গ্রুপ আছে তাদের সাপোর্ট নিয়ে এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো চালায়। তো আমরা জানতে পেরেছি যে কাজী ইসমাইল নামের একজন আছেন, যিনি এখন ওখানে বসে টোটাল নেটওয়ার্কটা বাংলাদেশের সঙ্গে পরিচালনা করছেন। লিবিয়ায় মানব পাচারকারীদের ধরতে তদন্ত করছে সিআইডিও। এ পর্যন্ত 12টি মামলা করেছে তারা। লিবিয়ার এই মানব পাচারকারী চক্রের সমস্ত সদস্যদের ধরার জন্য সিআইডি ইতিমধ্যেই 12টি মামলা তদন্তের জন্য হাতে নিয়েছে। আর 3টা মামলায় সিআইডি বাদী হয়েছে। ভৈরবের যে মামলাটা আছে, আগামী সপ্তাহের মধ্যে আমরা সেটার একটা চার্জশিট দিতে পারবো। করোনা আক্রান্ত র্যাব সদস্যদের চিকিৎসা মনিটরিং অ্যাপসের উদ্বোধনে এলিট বাহিনীর মহাপরিচালক জানান, মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চলছে। লিবিয়ার ঘটনা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি, আমাদের অভিযান শুরু করেছি এবং আমাদের গ্রেপ্তারও আমরা করেছি। এবং সবাই মিলে আমরা এটা নিয়ে আমাদের ইন্টেলিজেন্স উইং কাজ করছে, আমাদের অপারেশনাল কার্যক্রম চলছে এবং এখনও এই মুহূর্তেও আমাদের অপারেশন অব্যাহত আছে। এদিকে মানব পাচারের অভিযোগে কুয়েতে আটক লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শাহিদ ইসলাম পাপুল তার জামিন আবেদন নাকচ করেছে দেশটির আদালত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সময় হলো একটা বিরতি, সাথে থাকুন, একটু পর ফিরব। আরেকবার স্বাগত। আপনারা দেখছেন চ্যানেল 24। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার কাজ চালানোর আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়। এ সময় আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 এবং বাংলাদেশ ব্যাংক আইনের সংশোধনী 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এখন থেকে গভর্নরের অবসর বয়সসীমা 67 করা হয়েছে। এতে বর্তমান গভর্নরের মেয়াদ বাড়ানোর সুযোগ তৈরি হলো। এছাড়াও বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং চীনের ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট কোম্পানির যৌথ উদ্যোগে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানির গঠনের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর সাথে এর আগে একই স্থানে জাতীয় সংসদ সচিবালয় কমিশনের 31তম সভাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তো বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 প্রেসিডেন্টস অর্ডার, যেটা 127 ছিল, উল্লেখ ছিল যে 65 বছর বয়সের পর আর কোনো ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আসীন থাকতে পারবেন না। তো এই বিষয়টি বাস্তব আলোচনা পরে মন্ত্রী পরিষদ সভাতে সিদ্ধান্ত হয় যে এটাকে এক্সটেন্ড করে 67 বছর করা যেতে পারে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা অপরিবর্তিত। তিনি একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউ এর অধ্যক্ষ ডাক্তার কনককান্তি বড়ুয়া। চিকিৎসকদের 5 সদস্যের মেডিকেল বোর্ড 72 ঘন্টা পর্যবেক্ষণ শেষে চিকিৎসা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সিদ্ধান্তও একই। গেল 1 জুন রক্তচাপ সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিনই তার করোনা শনাক্ত হয়। শুক্রবার ভোরে তার স্ট্রোক হলে ওই দিন মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ অবস্থা আমি যা জেনেছি তা হলো ওনার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনো পর্যন্ত যেহেতু ওনার ব্লাড প্রেশারটা মেনটেন হচ্ছে, হার্ট চলছে, সেই জন্য চিকিৎসাটা কন্টিনিউ করা। করোনা সংকটের এই সময় শ্রমিকদের ছাঁটাই না করতে বিজিএম এর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুধু ব্যবসা নয়, তাদের প্রতি শহরমর্মী হওয়ার আহ্বান তার। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে মৃত্যুবরণের মতো ঘটনাও ঘটেছে। তাই আপনারা মানবিক আচরণ করবেন, সহানুভূতিশীল হবেন। এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজেএমই সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। এবারে জিপিএইচ ইস্পাত হাল না ছাড়া গল্প। করোনা চিকিৎসায় দক্ষ ব্যবস্থাপনার অনন্য নজির গড়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ। এখানে করোনা ছাড়াও সর্বোচ্চ সেবা পাচ্ছেন অন্য রোগীরা। সেনাপ্রধানের নেতৃত্বে সব সীমাবদ্ধতাকে ছাপিয়ে ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধের নাম দেওয়া হয়েছে অপারেশন কোভিড শিল্ড। সিএমএইচ ঘুরে মমিনুল হক আফানের ছবিতে তার আদ্যপান্ত জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। বিশ্ব মুখোমুখি হয়নি এমন মহামারীর। অদৃশ্য এক ভাইরাসের বিরুদ্ধে এ যেন এক কঠিন যুদ্ধ। এমন সংকটে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে দেশের চিকিৎসা খাত নিয়ে। ঘাটতি আছে আইসিইউ, ভেন্টিলেশন থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায়। তবে এই মহামারীতে সম্মিলিত সামরিক হাসপাতাল যেন ভিন্ন উদাহরণ। মেয়েরা, ডাক্তার সাহেবরা আন্তরিক, তারা ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমি সরওয়ার্দী হাসপাতালের ডাইরেক্টর ছিলাম দীর্ঘ 6 বছর। আমি এত সুন্দরভাবে প্রোভাইড করতে পারি নাই, কারণ এখানে অনেকগুলো ব্যারিয়ার থাকে, কিন্তু এখানে দেখলাম ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। করোনা রোগীর পাশাপাশি চালু রয়েছে সাধারণ রোগীদের সেবাও। করোনা সন্দেহে যেসব রোগী আসেন তাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। বিশেষ পর্যবেক্ষণে সাধারণ রোগীদের পাশেই চিকিৎসা দেওয়া হয় এমন রোগীদের। কেউ যদি সাসপেক্টেড থাকে, যে আমরা সন্দেহ করতে থাকি যে তাদের করোনা পজিটিভ হতে পারে, হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার দেখে, তাদেরকে আমরা আসলে পেশেন্ট আইসোলেশন চেম্বার আছে, আমরা পেশেন্ট আইসোলেশন চেম্বারে রাখি। এটা আমরা মনে করি যে খুব কার্যকর একটা পদ্ধতি, যাতে আমাদের সেবা প্রদানকারী যারা আছে তারা যাতে ইনফেক্টেড না হয়ে যান, তার একটা ব্যবস্থা হলো এই পেশেন্ট আইসোলেশন চেম্বার। শুধু রোগীর ব্যবস্থাপনা নয়, সিএমএইচ নিশ্চিত করেছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়টিও। সংক্রমণের ঝুঁকি থাকায় রয়েছে চিকিৎসকদের ডিজিটাল রাউন্ডের ব্যবস্থা। সিমটম কোনো কিছু নাই, শুধুমাত্র আমার ওই ব্রিদিং প্রবলেম ছাড়া এটা কোনো সমস্যা নাই। তবে এটা গ্র্যাজুয়ালি কমে আসতেছে, এটা আমি বুঝতে পারছি। কোভিডকে জানতে হবে, কোভিড কিভাবে ছড়ায়। এটা যদি ডাক্তার না জানে, শুধু অকারণে প্যানিক হয়ে যায় যে আমার কোভিড হয়ে যাবে। আমি কোভিড ওয়ার্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, এরকম দাঁড়িয়ে থাকি প্রত্যেক দিনই দাঁড়িয়ে থাকি, কিন্তু কিভাবে কোভিড ছড়ায় এটা যদি খুব ভালো জ্ঞান থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেই জায়গাটা আমি আটকে যাই, আমি আমাদের চিফ ফিজিশিয়ান আছেন, আমাদের কমান্ড্যান্ট আছেন, ইভেন আমাদের কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল আছেন, আমাদের জুনিয়র যে লেফটেন্যান্ট কর্নেল ফায়েজ আছেন, আমরা কিন্তু কখনো হেজিটেট করি না যে একটা রোগীর ব্যাপারে কোনো সিদ্ধান্তর ব্যাপারে আলোচনা করতে। করোনা রোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের নিষ্ক্রিয়তা দেখা দিতে পারে, তখনই প্রয়োজন হয় রোগীর আইসিইউ সেবা। আর এই আইসিইউ সেবা দেওয়া করোনা রোগের ক্ষেত্রে আরও এক সীমাবদ্ধতা,
চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের শারীরিক এবং মানসিকভাবে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এই সীমাবদ্ধতা জয় করেছে সিএমএইচ। অল্টারনেট আইসিইউ তৈরি করছি একটার পর একটা, যেমন এই পোর্শনে আমরা করোনা আইসিইউ 1 এবং 2 তৈরি করেছি। এভাবে আমাদের রোগীর ফ্লো যদি বাড়তে থাকে আমরা 3, 4, 5 এভাবে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। শুধু করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাই নয়, মন্ত্রী, আমলা, ভিআইপি থেকে শুরু করে বিশিষ্ট নাগরিক অনেকেই হাসপাতালে এসেছেন জীবন মৃত্যুর শঙ্কা নিয়ে, ফিরেছেন যুদ্ধ জয়ের বেশে। হাসপাতালটির কমান্ড্যান্ট বললেন, সময়ের আগেই সমন্বিত পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়েই তারা অপারেশন কোভিডশিল্ড নামে এই যুদ্ধ মোকাবিলা করে চলেছেন। মাননীয় সেনাপ্রধান আমাদেরকে নির্দেশনা দেন এবং অ্যাডজুনেন্ট জেনারেল ব্রাঞ্চ, ডিজিএমএস, লজিস্টিক এরিয়া সবার সহযোগিতা আমরা পাই। আসলে আস্তে আস্তে আমাদের রোগীগুলো যদি বাড়তে থাকে তাহলে আমরা সমস্ত হাসপাতালটাকে কীভাবে অকুপাই করব, সেভাবে আমাদের অর্থোপেডিক্স ওয়ার্ড, তারপরে আই এবং ইএনটি ওয়ার্ড, তারপরে মেডিসিন বিল্ডিং, কার্ডিওলজির বিল্ডিং, এইভাবে অকুপেশনের একটা প্ল্যান আমাদের থাকে। বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন সিলিন্ডার, রোগীদেরকে আমরা কীভাবে খাবার দেব, তাদেরকে ডিসপোজেবল প্লেটে খাবার দিতে হবে যাতে অন্যরা কেউ ইনফেক্টেড না হতে পারে। একটা টিম ওয়ার্কের মাধ্যমে তাদেরকে কাজ করা, যার ফলে কিন্তু আমাদের এই সাফল্য যদি আমরা না বলি, অ্যাটলিস্ট আমাদের এখানে ভালোভাবে আমরা কাজ করতে পেরেছি আর কি। যে কোনো যুদ্ধ জয়ের ক্ষেত্রে প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনা। অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধটা জয়ের ক্ষেত্রেও দরকার সুষ্ঠু পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, এমনটাই বলছেন সম্মিলিত হাসপাতাল কর্তৃপক্ষ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। আরেকটা বিরতি সময় হলো, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা চ্যানেল 24 দেখছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম ও ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল সহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ফরিদপুর পুলিশ কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আলিমুজ্জামান। তিনি বলেন, গত 16 মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশ। করোনা মহামারীর শুরুর 1.5 মাসে দেশের কৃষির সব উপখাতে 56,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। সম্প্রতি ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে এই চিত্র। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কৃষি সচিব। ক্ষতি হয়েছে এমনটা স্বীকার করলেও ব্র্যাক যতটা বলছে ততটা নয় বলে দাবি তার। ফয়জুল সিদ্দিকের রিপোর্ট। করোনা মহামারী থেকে জনজীবন রক্ষায় মার্চের শেষ সপ্তাহে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। কৃষিপণ্য পরিবহন, বাজারজাতকরণ এই ঘোষণার আওতার বাইরে থাকলেও সীমিত পরিসরে চালু থাকে বাজার আর দোকানপাট। কৃষি খাতে এই ছুটির প্রভাব নিয়ে করা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সমীক্ষা বলছে, প্রথম 1.5 মাসে কৃষকদের লোকসান হয়েছে 56,536 কোটি টাকা। ফসল, মৎস্য এবং প্রাণী সম্পদ এই 3 উপখাতে 1,581 জন কৃষকের ওপর গবেষণা করে ব্র্যাক, যা চলে মার্চ ও এপ্রিল মাসে। গবেষণা অনুযায়ী 66% কৃষক তাদের উৎপাদিত খাদ্যের ন্যায্য মূল্য পাননি। শ্রমিক সংকটে ভুগেছেন 28%, উচ্চ মূল্যে উপকরণ কিনেছেন 45%, সীমিত সময়ের জন্য বাজার খোলা পেয়েছেন 52% কৃষক। কৃষি অর্থনীতি চালু রাখার একটা মেজর সমস্যা আমরা দেখেছি যে বাজারটা কাজ করছে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে সেইটা এই সময়ের জন্য ক্রিটিক্যাল, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু তাদের কাছে কি করে পৌঁছবে সেই ব্যবস্থাটা একবার ভেবে দেখা দরকার। তবে কৃষি মন্ত্রণালয়ের দাবি, কৃষকের ক্ষতি হলেও ব্র্যাকের গবেষণা যা বলছে তা সঠিক নয়। ব্র্যাকের যে গবেষণাটা সেটা দেখবেন যে 56,000 কোটি টাকা বলছে, এটা কিন্তু এরকম না যে তার ক্ষতি হয়েছে, এটা হচ্ছে তার 56,000 কোটি টাকা আয় হতে পারতো যেটা হয় নাই। এই গবেষণাটা কতটুকু রিপ্রেজেন্ট করে বাংলাদেশের অর্থনীতিতে তাতে আমার সন্দেহ আছে। ক্ষতি যে পরিমাণই হোক না কেন তা পোষাতে উৎপাদিত খাদ্য ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। উপকরণ সহায়তা, প্রণোদনা এবং তার সাথে যদি কৃষকের পণ্য বাজারজাতকরণের
কিছু সুবিধা করে দেয়া যায়, ভ্যালু এডিশনের কিছু সুবিধা করে দেয়া যায়, তাহলে কিন্তু কৃষকরা এই পণ্য বাজারজাতকরণে করে তাদের এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে। লোন থেকে শুরু করে তাদের যা যা প্রয়োজন, তাদের ইনপুট থেকে শুরু করে বাইরে যদি কোনো পণ্য আমার আমদানি করতে হয়, এর ইনপুট গুলো সেখানে আপনার ট্যাক্স এক্সেম্পশন সহ অনেক কিছু এখানে আমার হস্তক্ষেপ করতে হবে, আদারওয়াইজ এই সেক্টরগুলো উঠে দাঁড়াতে পারবে না। ব্র্যাকের গবেষণা বলছে কৃষকদের 64% সরকারের প্রণোদনার খবর জানলেও কিভাবে তা পাওয়া যাবে জানেন না 79%। ফাইজুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। জোন ভিত্তিক লকডাউনের সরকারি নির্দেশনার পর ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের অনুমতি বাতিল করতে পারে বিসিবি। এদিকে জুলাইয়ে বাংলাদেশ দল যদি লঙ্কা সফরে না যায়, সেই ক্ষেত্রে চলতি বছরে আর এই সিরিজ হবার সম্ভাবনা নেই, এমনটি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বিকল্প হিসেবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি20 টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। প্রথমে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি না দেয়া, এরপর বোর্ডের সবুজ সংকেত, এখন আবারও পুরনো সিদ্ধান্তে ফিরে যাবার সম্ভাবনা। জোন ভিত্তিক লকডাউনের সরকারি আদেশের পর ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। প্রথমে আমরা প্লেয়ারদের কিন্তু এনকারেজ করছি না যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপারে, বাট তারপরে দুই একজন ঈদের আগে থেকে চাচ্ছে বিদায় আমরা সুযোগ সুবিধা করে দিয়েছি। বাট এরপরে যদি সরকারি ভাবে যে লকডাউন করা হচ্ছে, এরকম যদি লকডাউনের আসার পরে, তাহলে তো কোনো প্রশ্নই আসে না যে এই ধরনের কোনো প্র্যাকটিসের সুবিধা দেওয়া। দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। বাংলাদেশ ও ভারতে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। বর্তমান অবস্থা বিবেচনা করে বিসিসিআই ইতোমধ্যে লঙ্কা সফর বাতিল করেছে। সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকলেও বাংলাদেশেরও সে পথেই হাঁটার সম্ভাবনা বেশ জোরালো। সফর দুটি এখনো অনিশ্চিত। ভারত সিরিজ বাদ, বাংলাদেশটাও ঝুলে আছে বর্তমান পরিস্থিতির কারণে। যদি আগামী মাসের মধ্যে সব স্বাভাবিক না হয়, তাহলে এবছর আর বাংলাদেশ দল সফরে আসবে না। অন্যরা কি করছে না করছে এটা আমাদের হেডেক না। আমাদের হেডেক হলো আমরা আমাদের প্লেয়ারদের সেফটি, প্লেয়ারদের স্বাস্থ্য এবং সবার স্বাস্থ্য চিন্তা ভাবনা করছি। এখন আমরা আমাদের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত এবং আমরা আল্লাহর মধ্যে যদি আমাদের অবস্থা ভালো হয়, তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামবো, দেন উই ক্যান প্ল্যান। সম্ভাবনা খুবই কম, কারণ আমাদের সিচুয়েশন ভালো না হলে তো আমরা ওগুলো চিন্তা করতে পারি না। শেষ পর্যন্ত বাংলাদেশ যদি দ্বীপদেশটিতে সফর স্থগিত করে, সেক্ষেত্রে বিকল্প চিন্তাও করে রেখেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। টি20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করবে দেশটি। বাংলাদেশ সিরিজ যদি না হয়, আমাদের টি20 বিশ্বকাপে মনোযোগী হতে হবে। ওটাই আমাদের পরবর্তী আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর তার প্রস্তুতি হিসেবে আমরা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করতে চাই। শ্রীলঙ্কা বিকল্প চিন্তা করে রাখলেও আপাতত ক্রিকেট নিয়ে কোনো পরিকল্পনা নেই বিসিবির। আশিক রুদ্র, চ্যানেল 24। আপনার পছন্দের দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 0800-777-777 নম্বরে। এটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত একবার। আপনারা দেখছেন চ্যানেল 24। করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি 4,09,000-এরও বেশি, আক্রান্ত 70,49,000-এর বেশি। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সোহিন খাকান আব্বাসি। একদিনে সর্বোচ্চ প্রায় 10,000 আক্রান্ত হয়েছে ভারতে। আগামী 2-3 মাসে করোনা সংক্রমণের শীর্ষে পৌঁছাতে পারে ভারত, এমন আশঙ্কা ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের। এই অবস্থার মধ্যে আনলকের দ্বিতীয় ধাপে শপিং মল, ধর্মীয় উপাসনালয় খুলে দিয়েছে এই দেশটি। 2 সপ্তাহের নতুন সংক্রমণ না থাকায় সামাজিক দূরত্ব মানার বিধিনিষেধ প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড। জুন থেকে ধীরে ধীরে সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লয়েড হত্যা তদন্তে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তার পরিবার। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকালে যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত আটক হয়েছেন 10,500-এর বেশি মার্কিনী। মার্কিন পুলিশ বিভাগের পরিবর্তন আনতে বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে হাঁটু গেড়ে বসে ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানান ডেমোক্র্যাটরা। এই ছিল চ্যানেল 24-এর রাত 10টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে।